হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন হোয়াইট বোর্ডে। আমি হাসান হাবিব রেশাদ, ক্যামেরার পিছনে নাজমুল আলম সাদিকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আমরা এর আগে একটি ভিডিওতে হিলিয়াম নিয়ন লেজার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রুবি লেজার নিয়ে আলোচনা করব। এটি বিশেষ রিটার্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ রিটার্ন পরীক্ষা অনেকবার রুবি লেজার, কখনো কখনো হিলিয়াম নিয়ন লেজারও আসে। এই কারণে রুবি লেজারটাও ইম্পর্টেন্ট, তাই আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো আমরা আগে প্রথমে জেনে নিই যে লেজার কত ধরনের হয়। লেজার কিন্তু বিভিন্ন ধরনের হয়। লেজার হয় সলিড স্টেট লেজার, সলিড স্টেট লেজার, লেজার হয় গ্যাস লেজার, লেজার হয় সেমিকন্ডাক্টর লেজার, আর লেজার হয় কেমিক্যাল লেজার। এই চার প্রকারের লেজার হয়: সলিড স্টেট লেজার, গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং কেমিক্যাল লেজার। তো রুবি লেজারটা আসলে কি? রুবি লেজারটা হলো সলিড স্টেট লেজার। রুবি লেজারটা হলো সলিড স্টেট। আর আমরা এর আগে যে বলেছিলাম হিলিয়াম নিয়ন, সেই হিলিয়াম নিয়ন লেজার ছিল গ্যাস লেজার। সেমিকন্ডাক্টর লেজার এবং কেমিক্যাল লেজার আমাদের এই মুহূর্তে বিশেষ রিটেন পরীক্ষা আসে না, তবুও এই দুটির একটি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। শুরু করছি আজকে রুবি লেজার নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। রুবি লেজারে রুবি ক্রিস্টাল, রুবি লেজারে রুবি ক্রিস্টাল ব্যবহৃত হয়। রুবি লেজারে রুবি ক্রিস্টাল ব্যবহৃত হয় মাধ্যম হিসেবে, এবং যেখানে লেজার মিডিয়াম হিসেবে রুবি ক্রিস্টাল ব্যবহৃত হয়। রুবি ক্রিস্টাল আবিষ্কার করা হয়, রুবি ক্রিস্টাল দিয়ে রুবি লেজার আবিষ্কার করেন 1960 সালে। 1960 সালে 1960-তে মেইম্যান নামক বিজ্ঞানী 1960 সালে রুবি লেজার আবিষ্কার করেন। রুবি লেজার থেকে উজ্জ্বল লাল আলো বের হয়। রুবি লেজার থেকে উজ্জ্বল লাল আলো নির্গত হয়। এই উজ্জ্বল লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য হয় 694.3 ন্যানোমিটার অথবা 69-43 আর্মস্ট্রং। কিন্তু রুবি লেজার কিন্তু আমরা সবাই জানি লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য হলো 700 ন্যানোমিটার। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য 700, তার মানে কি 700 ন্যানোমিটার, তার মানে কি 694.3, এটা 700 ন্যানোমিটারের কাছে। অতএব রুবি লেজার লাল আলো নির্গত করে। তো আসুন বন্ধুরা, আমরা রুবি লেজারের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। রুবি লেজারে মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয় রুবি ক্রিস্টাল, যেটি গোলাপি কালারের বা পিঙ্ক কালারের হয়। এবং রুবি লেজারে দুটি মিরর থাকে। মিরর হলো একটি ফুললি সিলভার, মানে সিলভারে পাড়া লাগানো থাকে পুরোপুরি, আর অন্যটি হলো পার্শিয়ালি সিলভার, মানে আংশিক পাড়া লাগানো থাকে। আর রুবি লেজারে পাম্প সোর্স হিসেবে ব্যবহৃত হয় সবুজ কালারের জ্যানন ফ্ল্যাশ। এখন আমরা বলি কোনটি কি কাজে। আচ্ছা, প্রথমে তো দর্পণগুলো কেন পাড়া লাগানো থাকে? কারণ দর্পণ যদি পাড়া লাগানো থাকে তাহলে আলো কি হয়? প্রতিফলিত হয় খুব ভালোভাবে। এই দুটি বিন্দু, এই রুবি ক্রিস্টালের মধ্যে আয়নগুলো বা ফোটন কণা বারবার প্রতিফলিত হয় এই দুটি দর্পণের মধ্যে দিয়ে, এবং এইখানে আংশিক পাড়া লাগানো থাকে তার কারণ যাতে আলো এই দর্পণ দিয়ে বের হয়ে যেতে পারে লেজার হিসেবে, এই দর্পণ দিয়ে লেজার হিসেবে বের হয়ে যেতে পারে। তাই এখানে পার্শিয়ালি সিলভার থাকে বা আংশিক পাড়া লাগানো থাকে। আচ্ছা, পিঙ্ক কালার কেন হয় সেটা আমি বলি। রুবি ক্রিস্টাল গঠিত হয় দুটি জিনিসের সমন্বয়, দুটি যৌগের সমন্বয়। একটি হলো অ্যালুমিনা বা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, আর একটি হলো ক্রোমিয়াম অক্সাইড। এখানে ক্রোমিয়াম অক্সাইড থাকে 0.05%। এখন এই দুটো মিক্সচারের কারণে যেহেতু রুবি ক্রিস্টাল তৈরি হয়, তাই তার কালার হয় পিঙ্ক বা গোলাপি। আচ্ছা, এবার এই ক্রোমিয়াম যে থাকে, এই ক্রোমিয়ামের আয়নগুলোই সাধারণত লেজার নির্গত করার জন্য প্রধান ভূমিকা পালন করে।
এই ক্রোমিয়াম আয়নগুলোকে উত্তেজিত করে কে, বা তাদেরকে শক্তি স্তর চেঞ্জ করানোর জন্য যে শক্তি প্রদান করা সেটি দেয় হলো এই যে জ্যানন ফ্ল্যাশ ল্যাম্প। জ্যানন ফ্ল্যাশ থেকে সবুজ আলো যখন নির্গত হয় তখন ক্রোমিয়াম আয়ন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে গমন করে এবং তারপর নামার সময় ফোটন কণা নির্গত করে। আর দর্পণের কাজটা আপনারা বুঝলেনই। আর রুবি ক্রিস্টাল এখানে প্রধানত লেজার মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব রুবি লেজারের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে। তো আসুন আমরা আলোচনা করি। প্রথমত ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আমি আগেও বলেছি গড স্ট্রাকচারে যে ক্রোমিয়ামের যে আয়ন থাকে দুটি জিনিস নিয়ে রুবি ক্রিস্টাল গঠিত, একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড আর একটা হলো ক্রোমিয়াম অক্সাইড। এই ক্রোমিয়াম অক্সাইড থেকে কি Cr3+ আয়ন তৈরি হয়। এই Cr3+ আয়নই মূলত লেজার নির্গত করার জন্য দায়ী। কি করা হয়, প্রথমে আমরা জ্যানন ফ্ল্যাশ দিয়ে যখন আলো দেই তখন সেই আলো শোষণ করে ক্রোমিয়াম আয়ন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতম শক্তি স্তরে গমন করে 5500 আর্মস্ট্রং শক্তি শোষণ করে ক্রোমিয়াম আয়ন 3+ উত্তেজিত হয়ে উচ্চতম শক্তি স্তরে গমন করে, আর এটা হলো নিম্নতম শক্তি স্তর। আচ্ছা, কি বললাম, যখন আমরা জ্যানন ফ্ল্যাশ ল্যাম্পটা জ্বালাই তখন ক্রোমিয়াম আয়ন নিম্নতম শক্তি স্তর থেকে উচ্চতম শক্তি স্তরে গমন করে 5500 আর্মস্ট্রং শক্তি শোষণ করে। কিন্তু এই উচ্চতম শক্তি স্তরে সে ক্রোমিয়াম আয়ন শুধুমাত্র 10⁻⁻8 সেকেন্ড থাকে, মাত্র 10⁻⁸ সেকেন্ড। এবং সে 10⁻⁸ সেকেন্ড থাকার পরে সে উচ্চতম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গমন করে, অর্থাৎ নিম্নতম এবং উচ্চতম মাঝখানে একটি শক্তি স্তরে সে গমন করে। এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরে সে থাকে 3 মিলিসেকেন্ড। এখন তাহলে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন যে নিম্নতম, আমরা তো আলো জ্বালিয়ে রেখেছি, কন্টিনিউয়াসলি জ্বালাচ্ছি, যার কারণে কি ক্রোমিয়াম 3+ নিম্নতম শক্তি স্তর থেকে বারবার উচ্চতম শক্তি স্তরে গমন করতেছে এবং সেখানে তো মাত্র 10⁻⁸ সেকেন্ড থাকছে। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে গমন করছে কিছু শক্তি বিকিরিত করে দিয়ে বা কিছু শক্তি নির্গত করে দিয়ে, যেটা গ্রহণ করছে কে, রুবি ক্রিস্টাল তো সেই শক্তি গ্রহণ করছে। এখন এইখানে 3 মিলিসেকেন্ড আছে, দ্বিতীয় শক্তি স্তরে সে 3 মিলিসেকেন্ড পর্যন্ত রয়েছে। তাহলে অবশ্যই এই দ্বিতীয় শক্তি স্তরে ক্রোমিয়াম আয়নের ঘনত্ব কি অনেক বেড়ে যাবে, এখন আমরা পরবর্তী জিনিসগুলো শিখবো। এখন আমরা কি বললাম কিছুক্ষণ আগে যে ক্রোমিয়াম 3+ জ্যানন ফ্ল্যাশ লাইট থেকে 5500 আর্মস্ট্রং শক্তি গ্রহণ করে ক্রোমিয়াম 3+ উচ্চতম শক্তি স্তরে গমন করে এবং উচ্চতম শক্তি স্তরে সে থাকে মাত্র 10⁻⁸ সেকেন্ড। এরপর সে কিছু শক্তি বিকিরিত করে দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে গমন করে, যেখানে সে থাকে 3 মিলিসেকেন্ড। এরপর সে 3 মিলিসেকেন্ড পরে সে কি করে, একটি ফোটন কণা নির্গত করে সে নিম্নতম শক্তি স্তরে গমন করে নেয়, আবার সে নিম্নতম শক্তি স্তরে গমন করে গেল। এখন এই যে ফোটন সে ছাড়লো, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হলো 694.3 ন্যানোমিটার বা 6943 আর্মস্ট্রং। এই ফোটনই আমাদের লেজার তৈরি দিবে। আচ্ছা, কিভাবে এই ফোটন লেজার দিবে? এই ফোটনটা বারবার দুটি মিররের মধ্যে, আগে দেখিয়েছিলাম তাও আরেকবার দেখাচ্ছি, দুটি মিররের মধ্যে বারবার গমন করতে থাকবে। এই পাশে তো ফুললি সিলভার, তাই এই পাশ থেকে কোনো আলো বাইরে বের হবে না, কিন্তু এই পাশে কি আংশিক সিলভার, তাই এখান থেকে আলো বের হবে। কিন্তু এখন এই ফোটন কণা কি করবে, ফোটন কণা তো এই দুটির মধ্যে বারবার গমন করতে থাকবে বা ছোটাছুটি করতে থাকবে। কিন্তু এর মধ্যে কি আরো উত্তেজিত ক্রোমিয়াম আয়ন আছে না, উত্তেজিত ক্রোমিয়াম আয়ন যেগুলো উপরের দিকে উঠছে, তাদের সাথে কি এই ফোটন কণাটি কোলাবোরেট করবে। দুটি ফোটন কণা একত্রে একটি অপরটির সাথে কোলাবোরেট করবে। কোলাবোরেট করার কারণে কি হবে, একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে 8টি, এভাবে চেইন বিক্রিয়ার মাধ্যমে ফোটনের সংখ্যা বাড়তে থাকবে এবং ফোটনের সংখ্যা বাড়তে এই যে দ্বিতীয় মিরর, সেখান থেকে ফোটন নির্গত হতে থাকবে। এভাবেই আমরা লেজারটি পেয়ে যাব, আমাদের রুবি লেজার তৈরি হয়ে যাবে, রুবি লেজার আমরা পেয়ে যাব। এটাই হলো রুবি লেজারের কাজ। এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমি নিম্নতম শক্তি স্তর থেকে উচ্চতম শক্তি স্তরে উঠলাম 5500 আর্মস্ট্রং শক্তি শোষণ করে, কিন্তু আমি উচ্চ থেকে নিম্নতম শক্তি স্তরে যখন নামলাম, উচ্চ থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামলাম প্রথমে, এরপর দ্বিতীয় থেকে যখন নিম্নতম শক্তি স্তরে নামলাম, তখন কেন 69-43 আর্মস্ট্রং মানে শক্তি কেন বেড়ে গেল? তো এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো E = h/λ। তো দেখুন এখানে কি ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য আর E = শক্তি। তো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি শক্তি তত কম, তার মানে আর তরঙ্গ দৈর্ঘ্য যত কম শক্তি তত বেশি। তার মানে কি দেখেন, শক্তি স্তরের দূরত্ব কম তাই তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
আবার শক্তি স্তর দূরত্ব বেশি, তাই তরঙ্গ দৈর্ঘ্য কম। সহজ ভাষায় এই সূত্রের মাধ্যমে উত্তরটি পেয়ে গেলাম। আর কিন্তু এভাবে আমাদের রুবি লেজার কাজ করে, কিন্তু রুবি লেজারে কিছু সমস্যা রয়েছে। প্রথম কথা, রুবি ক্রিস্টাল অনেক কস্টলি, অসুবিধা রয়েছে রুবি ক্রিস্টালের। প্রথম কথা হলো রুবি ক্রিস্টাল অনেক কস্টলি, অনেক দাম, এটা অনেক ব্যয়বহুল। এছাড়া এটি বিশুদ্ধ লাল আলো দেয় না, এটি বিশুদ্ধ লাল আলো দেয় না। আর তৃতীয় সমস্যা হলো এটি পালস আকারে লেজারটি দেয়, লেজার মানে এমিট করে বা আলো নির্গত করে পালস আকারে। অর্থাৎ কিছু ফোটন প্রথম বের হলো, তার 1 থেকে 10 মাইক্রোসেকেন্ড পর, বি কেয়ারফুল, 1 থেকে 10 মাইক্রোসেকেন্ড পর দ্বিতীয় আলোটি নির্গত করে। এই কারণে রুবি লেজারের অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলো দূর করার জন্যই পরবর্তীতে আমাদের হিলিয়াম নিয়ন লেজার আবিষ্কৃত হয়েছে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে।